প্রথমে আমার বায়োডট চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার স্নেহাশিস ও ভালোবাসা জানাই। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এই দ্বিতীয় ক্লাসে তোমাদেরই বইয়ের একটি বিষয় আমি পড়াবো। তো আমি চলে যাচ্ছি সেই আমার বোর্ডে। তো প্রথমে আমি এখানে দুটো দশার কথা বলবো। তো সেই দুটো দশার একটা দশার প্রথমে আমরা লিখলাম হ্যাপ্লয়েড। কি দশা? হ্যাপ্লয়েড। অবলিক দিয়ে আমরা লিখব লিঙ্গধর দশা। লিঙ্গধর দশা। এর অবলিক দিয়ে আমরা লিখতে পারি গ্যামেটোফাইটিক দশা। কি দশা? গ্যামেটোফাইটিক দশা। এর অবলিক দিয়ে আমরা লিখতে পারি যৌন দশা। যৌন দশা। তো এই চারটি দশা আমরা একটা প্রেজেন্ট করলাম, কিন্তু প্রত্যেকেরই ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড মানে কি না, এন প্রকৃতির হয় প্রত্যেকেরই। তো এইটাকে আমরা একটা বক্স করে দিলাম। এরই অবলিক গুলো আরেকটা দশাতে আমি রেখেছি। তাহলে আমরা যেখানে বলছি হ্যাপ্লয়েড দশা, তাহলে অবলিক কি ওর উল্টো কি হবে? ডিপ্লয়েড দশা। তো সেটাই আমরা লিখব। তো এখানে আমরা লিখব কি দশা? ডিপ্লয়েড দশা। তো ডিপ্লয়েড দশার ক্রোমোজোম নাম্বার তাহলে কি হবে? এন এর জায়গায় কি হবে? 2n। তো একে অবলিক লিঙ্গধরের তাহলে অবলিক কি হবে? রেণুধর। কি ধর? রেণুধর দশা। গ্যামেটোফাইটিকের তাহলে অবলিক কি হবে না, স্পোরোফাইটিক দশা। স্পোরোফাইটিক দশা। আবার যৌনের ঠিক বিপরীত কি হবে? অযৌন দশা। তো আমরা এইভাবে দুটো দশা পেলাম, পাশাপাশি অবলিক হিসাবে নাম লিখলাম। আসলে একটি হ্যাপ্লয়েড দশা, এন স্ট্রাকচার এন দশা, আর একটা কি 2n বা ডিপ্লয়েড দশা। তাহলে এই দুটো দশা কোনো জীবের যদি জীবন চক্রে পর্যায়ক্রমিক মানে আবর্তন করে, সাইকেল করে, তখন তাকে আমরা কি বলি না, জনুক্রম। তো আজকের আমার পাঠ বা পড়ানোর বিষয়টা হচ্ছে তোমাদের সেটা কি না, জনুক্রম। তো আমরা এখানে জনুক্রম কথাটা লিখি, জনুক্রম। তো একে আমরা ইংরেজিতে কি বলি? অল্টারনেশনাল অফ রিজেনারেশন। অল্টারনেশন অফ রিজেনারেশন। তো জনুক্রম তাহলে কি কথাটা বললাম না, দুটো দশার পর্যায়ক্রমিক আবর্তন। সেটা একটা উদ্ভিদের কোনো জীবদেহ, বহুকোষী জীবদেহের দেহে সংগঠিত হবে। সেটা মশের দেহে হতে পারে, শৈবালের ক্ষেত্রে হতে পারে, সেটা ছত্রাকের দেহে দেখা যেতে পারে, সেটা আবার ফান্ডবর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটার মধ্যেও বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তাহলে উদ্ভিদগুলোর, বহুকোষী উদ্ভিদের মধ্যে আমরা কি দেখতে পাই না, তাদের জীবনচক্র ভালো করে লক্ষ্য করলে, পর্যালোচনা করলে বা দেখলে কি না, দুটো দশা ধাবিত হয়। একটা হ্যাপ্লয়েড বা অবলিকগুলো, অথবা ডিপ্লয়েড বা রেণুধর, এইগুলো দশার পর্যায়ক্রমিক আবর্তন কিন্তু সংঘটিত হয়। এই ঘটনাটাকে আমরা কি বলি না, জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তো এই ব্যাপারটাকে আমরা যদি একটি রেখাচিত্রের আকারে
প্রকাশ করি তাহলে একটি গোল রেখাচিত্র আমরা পাবো। সেইটা আমরা উপস্থাপন করছি, আমরা লিখে লিখে সেটা বলার চেষ্টা করছি। তো আমরা এখানে অনেক উদ্ভিদের মধ্য থেকে ফান্ড গাছের জনুক্রমটাকে তোমাদের সিলেবাসের বইয়ে কিন্তু ফান্ড গাছের জনুক্রমের ছবি দিয়েই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো সেই জন্য আমরা ফান্ড গাছ থেকেই এঁকে দেখাচ্ছি। তো ফান্ড গাছ হচ্ছে একটা টেরিডোফাইটা টাইপের উদ্ভিদ। তাহলে এদের ক্ষেত্রে এদের প্রধান স্বাবলম্বী উদ্ভিদটা কিন্তু কি লিঙ্গধর নয়, রেণুধর। এদের প্রধান স্বাবলম্বী উদ্ভিদটার নাম কি রেণুধর দশা। তো 2n দশা এদের। তাহলে এদের জীবন চক্রটা শুরু হবে প্রথম কি দিয়ে না পরিণত একটা রেণুধর দশা দিয়ে। তো আমরা এই জন্য প্রথম এখানে আমি লিখলাম কি সেটা না পরিণত রেণুধর দশা, যাদের ক্রোমোজোম নাম্বার অবশ্যই 2n। এই পরিণত রেণুধর দশা থেকে অর্থাৎ পরিণত একটা ফান গাছ, পরিণত রেণুধর দশার কথাটার মানে কি পরিণত একটা ফান গাছ, তার গাছের মধ্যে পাতা হয়েছে বা অন্য অংশগুলো হয়েছে, সেই পাতার মধ্যে ধরো এটা একটা পাতা, তো পাতার মধ্যে কি না এইভাবে পাতার মধ্যে অসংখ্য সোরাস সৃষ্টি হবে। তো এই পাতাটাকে আমরা কি বলবো রেণুপত্র। কি বলবো রেণুপত্র। আর রেণুপত্রের ভিতরে এই গোল গোল অংশগুলোকে আমরা কি বলবো না সোরাস। অনেকগুলো আছে সোরাস। এই রেণুপত্র থেকে তৈরি হবে এই এক একটাকে আমরা তখন কি বলবো রেণুস্থলী। তাহলে রেণুস্থলী অনেক আছে এর পাতার ভিতরে, আস্তে আস্তে ম্যাচিওর হলে গাছটি তখন তৈরি হচ্ছে নাম কি না রেণুস্থলী। আসলে রেণুস্থলী হচ্ছে স্পোরাঞ্জিয়াম, অর্থাৎ স্পোরাঞ্জিয়াম রেণুস্থলী। প্রত্যেকেরই ক্রোমোজোম কিন্তু নাম্বার, যেহেতু এটা দেহকোষ অতএব ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, অর্থাৎ এখানে রেণুস্থলী ক্রোমোজোম নাম্বারও 2n হবে। তো আস্তে আস্তে রেণুস্থলী থেকে তৈরি হবে রেণু মাতৃকোষ। কি তৈরি হবে রেণু মাতৃকোষ। তো রেণু মাতৃকোষ বা স্পোর মাদার সেল, তো এইটার ক্রোমোজোম নাম্বার কি হলো না 2n। এইভাবে একটি পরিণত রেণুধর দশা বা ফান্ড গাছের বা ডায়োপটেরিসের এই রেণুস্থলীর মধ্যে কি তৈরি হচ্ছে না এর ভিতরে না 2n স্ট্রাকচার যুক্ত রেণু মাতৃকোষ। তো রেণু মাতৃকোষ এবারে আসলে মিওসিস কোষ বিভাজন ঘটবে। মিওসিস কোষ বিভাজন ঘটবে। মিওসিস কোষ বিভাজন ইজিক্যাল টু হ্রাস বিভাজন। মিওসিস কোষ বিভাজনের দ্বারা ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড স্ট্রাকচার হয়, এবং মিওসিস 1 ও মিওসিস 2 দ্বারা একটা পরিণত কোষ থেকে 4টি অপত্য কোষ বা ডটার সেল তৈরি হয়। তো এই ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাবো যে ধরো এইরকম 4টি কি তৈরি হয়েছে না স্পোর। কি তৈরি হয়েছে স্পোর বা রেণু। তাহলে এখানে এদের ক্রোমোজোম নাম্বার যত ছিল এদের ক্রোমোজোম নাম্বার কিন্তু হ্রাস ঘটবে, যেহেতু কি হয়েছে সেল ডিভিশনটার নাম কি মিওসিস। কি হয়েছে না মিওসিস। তাহলে এই এদের ক্রোমোজোম নাম্বার, তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার হ্রাস ঘটে এই রেণু বা স্পোর তৈরি করেছে। এই রেণু বা স্পোর এবারে মাটিতে পড়েছে। আর আমরা জানি এই রেণু হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কি না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের এটা হচ্ছে মূল ইউনিট। কি হচ্ছে না স্পোর বা রেণু। তো এই স্পোর বা রেণু যখন মাটিতে পড়ে আস্তে আস্তে কি করবে এই রেণুগুলো, আমি একটা নিয়েই দেখাবো, এই রেণুগুলো আস্তে আস্তে মাটিতে পড়ার পর একটি লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে। কি ধর লিঙ্গধর দশা বা লিঙ্গধর উদ্ভিদ। তো লিঙ্গধর উদ্ভিদ তৈরি করবে। এদের ক্রোমোজোম নাম্বার কিন্তু কি হবে হ্যাপ্লয়েড, এবং আস্তে আস্তে ভালো করে দেখলে বোঝা যায় যে এরা একটা সাংগঠনিক একটা নতুন স্ট্রাকচার তৈরি করবে। সেই স্ট্রাকচারটার নাম কি না প্রোথ্যালাস।
তো প্রোথ্যালাস নিয়ে একটু কথা বলি। প্রোথ্যালাস একটি একটি অনেকটা আমাদের হৃৎপিণ্ডকার আকৃতির দেখতে। কিরকম দেখতে না, হৃৎপিণ্ড আকৃতির শেপ, এবং এখানে ছোট্ট ছোট্ট এবং গুচ্ছমূল টাইপের তৈরি হবে। আর এটা একটা হৃৎপিণ্ডকার একটা স্বাবলম্বী গঠন, যা থেকেই আসলে এই লিঙ্গধর উদ্ভিদটা তৈরি, আস্তে আস্তে সে ম্যাচুয়ার লাভ করবে। তো এই হচ্ছে প্রোথ্যালাস। অবশ্যই ক্রোমোজোম নাম্বার এদের ক্ষেত্রে এন, হ্যাপ্লয়েড। এবং এইভাবে প্রোথ্যালাসের দেহে এরা যেহেতু সহবাসী উদ্ভিদ, কি বাসী? সহবাসী বা মনোসিয়াস। তো এই জন্য একই উদ্ভিদেহে পুংধানী ও স্ত্রীধানী, অর্থাৎ পুরুষ অঙ্গ ও স্ত্রী অঙ্গ কিন্তু থাকবে। তো এখানে থেকেই তাহলে তৈরি হবে কি, একদিকে পুং ধানী, একদিকে কি তৈরি হবে? পুং ধানী, অন্যদিকে কি তৈরি হবে? স্ত্রী ধানী। তো আমরা একে কি এনথেরিডিয়াম, আর এটাকে কি বলি? আর্চিগোনিয়াম বলছি, আর্চিগোনিয়াম। এইভাবে দুটো, যেহেতু সহবাসী উদ্ভিদ মনোসিয়াস, তো তাহলে একই দেহে দুটো অঙ্গ তৈরি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে এখান থেকে অলরেডি কিন্তু গ্যামেট ফরমেশন হবে। তো গ্যামেটের নাম এখানে কি পাবো না, শুক্রাণু, শুক্রাণু বা স্পার্ম। আর এখান থেকে অভাম বা ডিম্বাণু আমরা পাবো। প্রত্যেকের কিন্তু ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড। তো এদেরকে আমরা কিন্তু এক কথায় কি বলি না, গ্যামেট। তো এই গ্যামেট হচ্ছে কার একক না, সেক্সুয়াল রিপ্রোডাকশনের। আর স্পোর হচ্ছে কার একক না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের। তো এইভাবে একই গাছের লিঙ্গধর দশার এই প্রোথ্যালাসের উপর পুংধানী ও স্ত্রীধানী থেকে পরিণত হয়ে আস্তে আস্তে একটি কলসাকৃতি পুংধানী গঠন করে, এই কলসাকৃতি। এবং শুক্রাণু সবসময় আমরা দেখেছি যে ডিম্বাণু নিশ্চল চলতে পারে না, এক জায়গায় স্থির থাকে। শুক্রাণু সেখানে গিয়ে নিষিক্ত করে। এখানে তাহলে শুক্রাণু এখানে গিয়ে নিষিক্ত করবে কাকে না, ডিম্বাণুকে। অর্থাৎ এটা একদিকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সিনগ্যামিকে বোঝায়, কনজুগেশন নয়, সিনগ্যামি। তো কি সেটা না, শুক্রাণু সচ্ছল, তা এক জায়গা থেকে চলে ডিম্বাণুর দিকে ধাবিত হবে এবং সেখানে নিষিক্ত করবে। তাহলে আমরা এই যখন দুজন নিষিক্ত হবে, কে কে নিষিক্ত হবে? কে? শুক্রাণু আর ডিম্বাণু। তখন এই ঘটনাটাকে আমরা কি বলি? নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক বা কি বলি? ফার্টিলাইজেশন। এই নিষেক হলে এন স্ট্রাকচার মিলে তৈরি করবে একটি গঠন, তার নাম কি? জাইগোট। কি তৈরি করবে? জাইগোট, যার ক্রোমোজোম নাম্বার 2n, যা ফার্টিলাইজেশনের পরে সৃষ্ট। এই জাইগোটটি পরে আস্তে আস্তে অপরিণত রেণুধর উদ্ভিদ তৈরি করবে। এটা রেণুধর উদ্ভিদই হবে। আচ্ছা, রেণুধর উদ্ভিদ তৈরি হবে এবং পরবর্তীকালে এই অপরিণত রেণুধর উদ্ভিদটি আস্তে আস্তে আবার একটি পরিণত রেণুধর উদ্ভিদের সৃষ্টি করবে, এবং এদের ক্রোমোজোম নাম্বার কি হবে? 2n। তো আমরা এইখানে একটি স্ট্রেট লাইন এখানে টেনে নেব। কেন বলতো না, আমরা দেখতে পাচ্ছি এই এখানে রেণুর ক্রোমোজোম নাম্বার কত? n। এখানে লিঙ্গধর যা স্ট্রাকচার গুলো রয়েছে প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার কিন্তু n। এই জন্য এদেরকে আমরা কি বলছি? হ্যাপ্লয়েড। কি বলছি? হ্যাপ্লয়েড, জন্যু বা দশা। আর এইদিকে আমরা দেখো পরিণত রেণুধর উদ্ভিদ, যেগুলো আমরা এই রেণুস্থলী, রেণুমাতৃকোষ যা পেলাম সবগুলো কিন্তু ডিপ্লয়েড। প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার 2n, ডিপ্লয়েড। তাহলে এদেরকে আমরা কি? ডিপ্লয়েড জন্যু আর দশা বলি। তো এদের ক্রোমোজোম নাম্বার 8। তাহলে এই হচ্ছে একটি গোলাকার একটা অংশ, গোলাকার রেখাচিত্র, যেখানে একদিকে আছে হ্যাপ্লয়েড দশা আর একদিকে আছে ডিপ্লয়েড দশা। তো আমি পূর্বের আমার ডিসকাশনে চলে যাই। সেখানে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে 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 জনুক্রমটা হচ্ছে কি না,
জনুক্রম হচ্ছে দুটো দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা। তো এই হ্যাপ্লয়েড দশা এইটা, তো তারপরে কি না এটা ডিপ্লয়েড দশা। কিন্তু আমরা যেহেতু এটা ফানের জনুক্রম পড়ছি, কিসের না ফানের জনুক্রম আমরা পড়ছি। তো এই ফানের জনুক্রম আসলে ডিপ্লোবায়ন্টিক। কি বায়ন্টিক? ডিপ্লোবায়ন্টিক প্রকৃতির। এই জনুক্রমের প্রকারভেদের ক্ষেত্রে আমরা বলবো এটা ডিপ্লোবায়ন্টিক প্রকৃতির। কেন না এই যে আমরা ডায়াগ্রাম বা রেখাচিত্রটা রেখেছি, তাতে দেখতে পাচ্ছি কি না হ্যাপ্লয়েড দশা আর ডিপ্লয়েড দশা কিন্তু পরপর আছে। তো যেহেতু ফান গাছের প্রথম স্বাবলম্বী উদ্ভিদটি রেণুধর, তাহলে এরা কিন্তু 2n থেকে প্রথম শুরু হবে। এদের প্রথম স্বাবলম্বী উদ্ভিদটি হবে প্রথমে কি বলতে হবে ডিপ্লয়েড দশা। এই দশা ডিপ্লয়েড রেণুধর বা স্পোরোফাইট বা অযৌন দশা, এবং হ্যাপ্লয়েড লিঙ্গধর গ্যামেটোফাইট ও যৌন দশার পর্যায়ক্রমিক আবর্তন। আগে ডিপ্লয়েড দশা, পরে হ্যাপ্লয়েড দশা পরপর ঘটবে। তো এই ঘটনাটাকে আমরা কি বলছি না জনুক্রম। কিন্তু এই জনুক্রমে বেশিরভাগ ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এন দশাগুলো যতগুলো আছে, এন দশা যতগুলো বলতে রেণু, লিঙ্গধর, পুংধানী, স্ত্রীধানী, শুক্রাণু, ডিম্বাণু, ঠিক এখানেও রেণুপত্র, এই অংশগুলো প্রায় সমান। তো এক্ষেত্রে এই রকম যদি কোনো একটি জনুক্রমে দুটি দশা অর্থাৎ ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশা যদি সমান প্রাধান্য পায়, তখন সেই রকম আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনকে কি বলি না ডিপ্লোবায়ন্টিক জনুক্রম। আবার এটা আমরা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই না ডায়োপটেরিস। কি না ডায়োপটেরিস। তো আসলে এই ফান গাছের ডায়োপটেরিসেরই এটা আমরা জনুক্রম পড়লাম। ঠিক একই রকম ভাবে আরেকটু কথা বলে নিই, কি হ্যাপ্লোবায়ন্টিকের মতো আরেকটা বায়ন্টিক হয়, ডিপ্লোবায়ন্টিকের মতো আরেকটা হয় হ্যাপ্লোবায়ন্টিক। কিছু কিছু উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই হ্যাপ্লোবায়ন্টিক নেচারের জনুক্রম দেখা যায়। সেটা কি না এই দুটো দশার যে কোনো একটা দশা বেশি দীর্ঘস্থায়ী। মানে এখানে যেমন সমান আছে, এখানে উল্টো হবে, রেণুধর দশা সমস্ত জায়গা জুড়ে আছে, কেবল মিওসিস কোষ বিভাজনের দ্বারা গ্যামেট গঠনের সময় কেবল তারা এন স্ট্রাকচার গঠন করে। মানে বেশিরভাগ ক্ষেত্রে 2n, খালি গ্যামেট গঠন যখন ফরমেশন হবে তখনই খালি এন স্ট্রাকচার দেখায়। তখন তাকে আমরা কি বলবো না যে কোনো একটা দশা বেশি দেখা যাচ্ছে। যদি ডিপ্লয়েড দশা বেশি দেখা যায় তখন তার নাম হবে কি ডিপ্লন্টিক। আর যদি হ্যাপ্লয়েড দশা বেশি দেখা যায় উল্টো হয়, সব ক্ষেত্রে এন, খালি কিছু সময় জাইগোট তৈরি করার সময় খালি কি না 2n, তখন আমরা তাকে কি বলবো কি না হ্যাপ্লন্টিক। কি বলবো হ্যাপ্লন্টিক। তো আমরা যেমন ডিপ্লোবায়ন্টিকের উদাহরণ কি বলেছি না ডায়োপটেরিস, তাহলে হ্যাপ্লোবায়ন্টিকের ক্ষেত্রে ডিপ্লোবায়ন্টিকের এক্সাম্পল হ্যাপ্লোবায়ন্টিক স্পাইরোগাইরা নামক শৈবালের ক্ষেত্রে দেখা যায়। আর ডিপ্লোবায়ন্টিক দেখা যায় ফিকাসের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, ফিকাসের ক্ষেত্রে দেখা যায়। ঠিক, তাহলে আমরা এখানে আর একটা কথা বলতে চাই, এই যে ডিপ্লোবায়ন্টিকেরও দুটো ভাগ হয়। একটা হচ্ছে ডিপ্লোবায়ন্টিকের দুটো ভাগ হয়। তো ডিপ্লোবায়ন্টিকের ভাগ কি সেটা না ডিপ্লোবায়ন্টিকের একটা ভাগ হচ্ছে কি না হোমোমরফিক, আর একটা নাম কি হেটারোমরফিক। তো হোমোমরফিক মানে কি দুটো দশা সমান দেখা যাবে কিন্তু তারা দেখতে একই রকমের হবে, তাদের আভ্যন্তরীণ যে বাহ্যিক যে গঠন একই রকম দেখতে হবে, তখন তাকে বলা হচ্ছে হোমোমরফিক। এটি দেখা যায় একটোকার্পাস নামক শৈবালে।
আর হেটারোমরফিক কাদের ক্ষেত্রে দেখা যাবে? হেটারোমরফিক দেখা যাবে সেটা হচ্ছে আমাদের আমাদের এই ডায়োপটেরিসের ক্ষেত্রে। এছাড়াও আরেকটি জনুক্রম রয়েছে, সেই জনুক্রমের নাম কি সেটা না ট্রাইফেজিক জনুক্রম। তো ট্রাইফেজিক জনুক্রম দেখা যায় পলিসাইফোনিয়া নামক লোহিত শৈবালে, লাল রেড অ্যালগির ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ পড়ছিলাম জীবনচক্রে কটা দশা? দুটো, একটা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, কিন্তু এখন আমরা পেলাম ট্রাইফেজিক মানে কি? টিপ্লয়েড। তো টিপ্লয়েডের কথাটার মানে কি? এখানে তাহলে টিপ্লয়েড মানে তিনটে দশা লাগবে। তাহলে এখানে বলছে একটি হ্যাপ্লয়েড দশা আছে। কি দশা? হ্যাপ্লয়েড দশা আছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড দশা রয়েছে, কিন্তু এখানে কার্পোরেনুধর কার ক্ষেত্রে? পলিসাইফোনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পলিসাইফোনিয়ার ক্ষেত্রে। কি পেলাম? কার্পোরেনুধর এর ক্রোমোজোম নাম্বার কি? 2n। আর একটা নাম কি পাবো? টেট্রারেনুধর। কি? টেট্রারেনুধর। তো এখানে আমরা ক্রোমোজোম নাম্বার কি পাবো না? 2n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইফেজিকের একটি হ্যাপ্লয়েড দশা আর দুটো কিন্তু ডিপ্লয়েড দশা দেখা যায়। তো এই পলিসাইফোনিয়া একটি ব্যতিক্রম ট্রাইফেজিক, তো এই এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে আমি যে ডায়োপটেরিসের বা ফানের যে জনুক্রম দেখালাম, সেখানে আমরা দেখতে পেলাম এটা ডিপ্লয়েড, কিন্তু কি এটা হেটারোমরফিক। আর হোমোমরফিক মানে একই রকমের দুটি প্রধান দশা দেখা যাবে, সেটা হচ্ছে হোমোমরফিক। কাদের দেখা যায় না? একটোকার্পাসের। আর হ্যাপ্লোবায়োন্টিক মানে কি? দুটি দশার যে কোনো একটি দশা বেশি দেখা যাবে। হ্যাপ্লয়েড দশা বেশি দেখা গেলে তখন তার নাম কি হবে না? তার নাম হবে হ্যাপ্লন্টিক। সেটা দেখা যায় আমাদের স্পাইরোগাইরা নামক শৈবালে। আর ফিকাস নামক যে সামুদ্রিক শৈবাল, সেটার ক্ষেত্রে আমরা ডিপ্লন্টিক দেখা যায়। আর একটা হচ্ছে ট্রাইফেজিক। আসলে জনুক্রম তাহলে 3 রকমের হচ্ছে। তো এক্ষেত্রে আরেকটি কথা আমি প্রেজেন্ট করে নিই, যে আমরা যে এই রেখাচিত্র আঁকলাম, সেই রেখাচিত্রের ক্ষেত্রে দেখা যায় যে কতগুলো মূল কথা। সেটা কি না? এই জনুক্রমের একটা গুরুত্ব আছে। এই জনুক্রম থেকে আমরা কি বুঝবো বা কি জানবো, কি শিখবো? তো সেখান থেকে বলা যায় যে অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীগুলো যে আছে, তার মধ্যে আমরা শৈবাল, ছত্রাক বা হচ্ছে টেরিডোফাইটা, মস, এদের ক্ষেত্রে দেখতে পাবো যে এদের দেহের যে লিঙ্গধর ও রেণুধর দশার যে আভ্যন্তরীণ যে পার্থক্য, তার কোনটি লিঙ্গধর দশা, কোনটি রেণুধর দশা, তা কিন্তু অঙ্গ সংস্থানগতভাবে দুটি উদ্ভিদকে পৃথক করতে সহায়তা করে। তা আমরা জনুক্রম থেকে বুঝতে পারবো। জনুক্রম থেকে আরেকটা জিনিস জানতে পারবো, কখন মাইটোসিস হচ্ছে, কখন মিওসিস হচ্ছে। অর্থাৎ মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পর্যায়কাল বা ঘটনাস্থল কোথায়। যখন রেণু মাতৃকোষ, আমরা মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? রেণু মাতৃকোষে। তো রেণু মাতৃকোষ থেকেই তো এটা হয়। আবার অন্যদিকে এইগুলোর ক্ষেত্রে আমরা কি বলছি না, রেণুধর দশা, রেণুপত্র, এগুলো সব মাইটোসিস হচ্ছে। তাহলে এটা একদিকে আমরা কিন্তু প্রেজেন্ট পেয়েছি। আবার অন্যদিকে যে জনুক্রমের সঙ্গে যে সম্পর্কটা জড়িয়ে আছে, সে সম্পর্কটা কি সেটা না? সেই সম্পর্কটা হচ্ছে অযৌন দশা। আমি এখানে লিখেছিলাম যে অযৌন দশা। তো অযৌন দশাটা কি সেটা এখানে না, আমরা জানি কোনো একটা জীবের জীবন চক্রে যখন স্পোর বা রেণু উৎপন্ন হয়, সেটা হচ্ছে অযৌন জনন। সেই অযৌন জনন হয় বলেই একটা জীবদেহের জনুক্রম পরিলক্ষিত হয়। অন্যদিকে বলা যায় যে যৌন জনন, এখানে যৌন জননের একক কি না? গ্যামেট। আর গ্যামেট এখানে আমরা গ্যামেট এই ফরমেশনটা আমরা মিওসিস কোষ বিভাজনের জন্য হয়েছে। আর এটা এখানে যৌন জনন এবং অযৌন জনন কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে এই জনুক্রমের সিগনিফিকেন্স। তাহলে আমরা জনুক্রম থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের না করলে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া যায় না, সেগুলো হচ্ছে আমি একবার সহজ করে বলছি। প্রথমে তুমি জনুক্রমের ডেফিনেশনটা পড়ো, সংজ্ঞাটা পড়ে নাও। এবার
উদাহরণগুলো পড়ো। উদাহরণ যেমন আমরা বলতে পারছি ডায়াপটেরিসের হয়, ফিকাসের হয়, স্পাইরোগাইরার হয়, এইরকম আমরা পলিসাইফোনিয়ার হয়, সেরকম কিছু আমি পানির নামও বলে দিচ্ছি। মনোসিস্টিস, কি সিস্টিস? মনোসিস্টিস, মনোসিস্টিস এবং ওরেলিয়া এমনকি প্যারামিশিয়াম প্রভৃতির পানির ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে জনুক্রম। তাহলে আমরা ডেফিনেশন পড়বো, সংজ্ঞা মানে উদাহরণ এক্সাম্পল পড়বো, একটি রেখাচিত্র পড়বো এবং রেখাচিত্রের কি কি অংশগুলো কি কাজ করছে সেগুলোর ফাংশন বুঝবো। আর এই জনুক্রম থেকে আমরা কি বুঝলাম সেটা পড়বো। আর একটা কি না, জনুক্রমের প্রকারভেদ,